পদার্থবিদ্যার স্কুলের এটি 11তম পর্ব। এর আগের দুই কিস্তিতে আমরা কিন্তু একই বিষয় নিয়ে কথা বলেছি। আমরা কথা বলেছি কণিকা সমূহ বা কণিকা সমষ্টি, সিস্টেম অফ পার্টিকলসের সম্বন্ধে। বিশেষ করে সেখানে আমরা নিউটনের গতিসূত্র ব্যবহার করে তার থেকে কি পেতে পারি সেটা সম্বন্ধে। সেখানে আমরা দেখেছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কণিকা সমষ্টির জন্য একটা বিশেষ আকার নেয়। আবার মনে করিয়ে দিই, যদিও নামে এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কারণ এটি বিন্দু কণিকার জন্য দ্বিতীয় গতিসূত্রের মতোই কিছুটা দেখতে, এর প্রমাণের মধ্যে কিন্তু শুধু দ্বিতীয় গতিসূত্র যায় না, এর প্রমাণের জন্য তৃতীয় গতিসূত্রেরও দরকার হয়। কিন্তু এই যে দ্বিতীয় গতিসূত্র কণিকা সমষ্টির জন্য, তার সম্বন্ধে আমরা এটা বলেছিলাম যে সেটাকে নানাভাবে লেখা যায়। তার মধ্যে একটি উপায় আমরা আগের কিস্তিতে দেখেছি, সেটা হচ্ছে এই সূত্রকে এইভাবে লেখা যায় যে কোনো কণিকা সমষ্টির মোট ভরবেগের পরিবর্তনের হার হলো তার উপর প্রযুক্ত মোট বহিস্থ বলের সঙ্গে সমান। আর যদি বহিস্থ বল না থাকে তাহলে তার থেকে প্রমাণ হয় যে কোনো কণিকা সমষ্টির মোট ভরবেগ সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কিনা ভরবেগ সংরক্ষিত হবে। আমরা এটাও বলেছিলাম যে এই একই সূত্রকে অন্য অনেকভাবেও লেখা যেতে পারে, এবং তার মধ্যে আরেকটা বিশেষ যে জিনিস বেরিয়ে আসে অন্য একভাবে লিখলে, সেটা হচ্ছে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, এই বিশেষ বিন্দুটি কি তার সম্বন্ধে ধারণা। আজকের পর্বে আমরা সেই ভর কেন্দ্র সম্বন্ধেই আলোচনা করব। শুরু করছি সেই একই ছবি দিয়ে, যেটা আমরা গত দুটো পর্ব ধরে দেখছি। একটি কণিকা সমষ্টি আছে, এই যে কালো কালো বিন্দুগুলো, এগুলো একটি কণিকা সমষ্টির কণিকা। এর বাইরে কিছু বিন্দু আছে, সেটা অন্য রঙিন যে বিন্দুগুলো, সেগুলো এই সমষ্টির বাইরে। আর এই যে কণিকাগুলো, এগুলোর প্রত্যেকটাকে একজন পর্যবেক্ষক একটা জড়তীয় পর্যবেক্ষণ তন্ত্র বা ইনার্শিয়াল কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখছে, এবং সেই পর্যবেক্ষকের বক্তব্য অনুযায়ী এর মধ্যে যে বিন্দু কণিকাগুলো আছে, যাদের ভর m1 m2 m3 ইত্যাদি, তাদের পজিশন ভেক্টর হলো r1 r2 r3 ইত্যাদি। এবং এই যে পজিশন ভেক্টর, i-তম কণিকার পজিশন ভেক্টর যে ri, তার পরিবর্তনের হার হচ্ছে সেই বিশেষ কণিকাটির বেগ, অবশ্যই ওই পর্যবেক্ষকের সাপেক্ষে, আর সেই বেগের পরিবর্তনের হার হচ্ছে সেই বস্তুটির ত্বরণ, আবার ওই পর্যবেক্ষকের সাপেক্ষে। তাহলে i-তম কণিকার ত্বরণ হচ্ছে i-তম কণিকার যে পজিশন ভেক্টর, স্থানাঙ্ক ভেক্টর ri, তার পরিবর্তনের হারের পরিবর্তনের হার, অর্থাৎ কিনা দুবার করে পরিবর্তনের হার বের করতে হবে। সেই জন্য আমরা এটাকে লিখে থাকি d2ri dt2 বা সেকেন্ড ডেরিভেটিভ অঙ্কের ভাষায়। এই যে সেকেন্ড ডেরিভেটিভ ai, এইটা ব্যবহার করে আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কণিকা সমষ্টির জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে লিখতে পারি যে ওই সমষ্টির প্রত্যেকটি কণিকার যদি ভরকে তার ত্বরণ ai দিয়ে গুণ করা হয়, মানে mi ai কে যোগ করা হয় i 1 2 3 4 n পর্যন্ত, তাহলে যে যোগফল পাওয়া যায় সেটা হচ্ছে এই কণিকা সমষ্টির উপর বাইরে থেকে মোট যে বল দেওয়া হচ্ছে তার সঙ্গে সমান। এই সূত্রটা আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি, আগের দুটো পর্ব ধরে এটাই দেখছি। তা আবার মনে করিয়ে দিই, এই ঠিক এর আগের পর্বে আমরা যেটা করেছিলাম, এই ma ভর গুণ ত্বরণ, এই বস্তুটাকে আমরা ভরবেগের পরিবর্তনের হার লিখেছিলাম। ফলে mi ai হয়ে গিয়েছিল i-তম কণিকার ভরবেগের পরিবর্তনের হার বা dpi dt, এবং বাদিকটাকে, এই যে সমীকরণ তার বাদিকটাকে আমরা ddt অফ সাম অফ অল দ্য pi's, মানে সবকটি ভরবেগের যোগফলের পরিবর্তনের হার লিখতে পেরেছিলাম, যেখান থেকে এসেছিল আমাদের ভরবেগের পরিবর্তন সংক্রান্ত নিউটনের দ্বিতীয় গতিসূত্র।
যে কোনো কণিকা সমষ্টির মোট ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে তার উপর বহিস্থ প্রযুক্ত বলের, সেই সমষ্টির উপর প্রযুক্ত বহিস্থ বলের সঙ্গে সমান। তা আমরা আজকে যেটা বলেছি যে এই জিনিসটাকেই, এই এমআই এআই কে আরেকটু অন্যভাবে লিখে সেখান থেকে আমরা ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসের ধারণা নিয়ে আসব। সেটা কি করে আসবে সেটা এবার দেখা যাক। এখানে প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে ith কণিকার ত্বরণ এআই, তাকে d2ri dt2 দিয়ে লিখে দিয়েছি। কাজেই আমার যে যোগফলটা এখানে এসছে সেটা হচ্ছে m1 d2r1 dt2 প্লাস m2 d2r2 dt2 প্লাস m3 d2r3 dt2 এরকম করে করে mn d2rn dt2 অবধি। এই মোট যোগফলটা হচ্ছে মোট প্রযুক্ত বহিস্থ বলের সঙ্গে সমান। এবার তোমরা যদি ক্যালকুলাস অল্প একটুও জানো তাহলে এটা বুঝতে কোনোই অসুবিধা হবে না যে এই যে mi d2ri dt2 যে জিনিসটা পাওয়া গেছে, যেটাকে আমরা যোগ করছি, সেখানে আমি mi মানে ith কণিকার ভরটাকে d2 dt2 ভেতরে ঢুকিয়ে দিতে পারি। কেন না, এই যে d2 dt2 এটা আসলে কি, এটা হচ্ছে পরিবর্তনের হারের পরিবর্তনের হার। এখন ভর যেহেতু সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না, অন্তত আমরা সেটা ধরে নিয়েছি এখানে, তার ফলে কি দাঁড়াচ্ছে যে আগে ভর দিয়ে গুণ করে তারপর পরিবর্তনের হার বার করি, না আগে পরিবর্তনের হারটা বের করে আড়াইয়ের তাকে ভর দিয়ে গুণ করি, ফল কিন্তু একই হবে। কাজে আগে যদি আমি ভর দিয়ে গুণ করে নিই তাহলে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র বাদিকটা দাঁড়িয়ে যাচ্ছে i 1 থেকে n অবধি যোগফল কিসের, না এমআই আর আই এই জিনিসটির পরিবর্তনের হারের হার, তার যোগফল। তো আবার এখানে জিনিস দেখো যে আমি আগে পরিবর্তনের হার বের করে, দুবার করে পরিবর্তনের হার বের করে তারপরে আইকে 1 2 3 4 বসিয়ে যোগ করা, আর আগে যোগ করে নিয়ে তারপরে পরিবর্তনের হার বের করা, এই দুটো কিন্তু একই ফল দেবে। কারণ দুটো জিনিসের যোগফলের পরিবর্তনটা আসলে কি, দুটোর যে নিজের নিজের যা পরিবর্তন হচ্ছে তাদের যোগফল। এরকম 2 থেকে 3 ক্ষেত্রেও তাই, 4টি জিনিসের ক্ষেত্রেও তাই, n জিনিসের ক্ষেত্রেও তাই। কাজেই আমি এই একই জিনিসকে লিখতে পারি d2 dt2 অফ সাম ফ্রম i equal to 1 to n mi ri। যে এই জিনিসটা যারা ক্যালকুলাস জানো তাদের কাছে এটা তো জল ভাত, যারা জানো না তারাও কিন্তু এটাকে একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে এটা কেন সত্যি হতে হবে। তাহলে দেখা গেল যে কণিকা সমষ্টির জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে আকার আমরা পেয়েছি তার বাদিকটাকে কিন্তু আমরা কোনো একটি যোগফল মানে এমআই আর আই এর যোগফলের দ্বিতীয় পরিবর্তনের হার হিসেবে লিখতে পারি। আর এটাকেই আমরা একটু কায়দা করে লিখব। এই যে জিনিসটা, যে যোগফল m1r1 প্লাস m2r2 আপ টু mnrn, এটাকে আসলে ভরকে পরিবর্তনের হার দিয়ে গুণ করে তারপর অনেকগুলো এরকম জিনিস পেয়েছি, সেগুলো যোগ করে তৈরি করা হয়েছে। কারণ আমি যদি এটাকে একটা মোট ভর ইন্টু একটা জিনিসের পজিশন ভেক্টর, একটা বিন্দুর পজিশন ভেক্টর এইভাবে লিখি, মানে এই গোটা যোগফলটাকে যদি আমি m মোট ভর গুণ r ভেক্টর লিখি, তাহলে আমরা পেয়ে যাব যে এটা হচ্ছে এম আর এই জিনিসটার পরিবর্তনের হার। তা এরকম করে আমরা লিখবো কি করে? উত্তর খুব সোজা। আমার এই যে সিগমা এমআই আর আই যে জিনিসটা আছে m1r1 প্লাস m2r2 আপ টু mnrn, এটাকে যদি আমি মোট ভর দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর পেয়ে যাব। সেই যে পজিশন ভেক্টরটা, এটার আমরা নাম দিচ্ছি আর, আর সেটা তার সঙ্গে সঙ্গে মোট যে ভর সিগমা এমআই m1 m2 m3 mn অবধি যোগফল, এটাকে আমরা বলছি ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এম হলো আর কিছুই নয়, কণিকা সমষ্টিতে মোট যে কটি কণিকা আছে তাদের সবকটি ভরের যোগফল। তাহলে এই যে সিগমা এমআই, এটা হচ্ছে মোট ভর। আর আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সিগমা এমআই আর আই, যার দ্বিতীয় পরিবর্তনের হার ছিল নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বাদিকে, সেই সিগমা এমআই আর আই হচ্ছে আর কিছুই নয় আর ভেক্টর। এই যে আর ভেক্টর যেটা আমরা এক্ষুনি লিখলাম,
তাকে সিগমা এমআই দিয়ে গুণ করলে যা হয় তাই। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বাদিকটাকে এম আর এই বস্তুটার দ্বিতীয় পরিবর্তনের হার হিসেবে লিখতে পারব। কিন্তু এখন দেখো, এই যে ক্যাপিটাল এম, এটা কি? এটা হচ্ছে মোট ভর। এটাও তো সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? আগে এম দিয়ে গুণ করে আর কে তার দ্বিতীয় পরিবর্তনের হার এখানে বের করেছি, কিন্তু তা না করে আমি যেটা করতে পারি, আগে আর এর দ্বিতীয় পরিবর্তনের হার বের করে নিয়ে, বা ডি2 আর ডি2 বের করে নিয়ে তাকেও এম দিয়ে গুণ করতে পারি। তাহলে বাদিকটা এবার কি দাঁড়িয়ে গেল? কণিকা সমষ্টির জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে বাদিকটা, সেটা কিন্তু একদম আমাদের একটি বিন্দু কণিকার জন্য যে আদত নিউটনের দ্বিতীয় গতিসূত্র তার মতোই দেখতে হয়ে যাচ্ছে। কারণ এটা এখন দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম মোট ভর ইন্টু ডি2 ক্যাপিটাল আর ভেক্টর ডি2, যেটা আর কিছুই নয়, যেটা হচ্ছে আর ভেক্টর যে বিন্দুটাকে নির্দেশ করছে সেই বিন্দুটার ত্বরণ। ঠিক এই কারণেই কিন্তু আমরা বিশেষভাবে আর ভেক্টরটাকে সংজ্ঞায়িত করেছি সিগমা এমআই আর আই বাই সিগমা এমআই। এইভাবে যদি আমি একটি বিন্দু স্থানাঙ্ক বের করি, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্কের দ্বিতীয় পরিবর্তনের হার, অর্থাৎ কিনা সেই বিন্দুর ত্বরণ কে মোট ভর দিয়ে গুণ করলে আমরা মোট বহিস্থ বল পাই। তো এটা তো দেখতে একদম বিন্দু কণিকার জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মতো। এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে আমি যদি একটি কণিকা কল্পনা করি যার অবস্থান এই আর ভেক্টরের মাথায়, এবং এই যে কণিকা সমষ্টি তার উপর মোট যে বহিস্থ বল আছে তার সবটা ওই একটি বিন্দুর উপর কাজ করছে বলে যদি আমি ধরে নিই, আর এটাও ধরে নিই যে মোট কণিকা সমষ্টির যা ভর সবটাই ওই বিন্দুতেই আছে, তাহলেও কিন্তু এই একটি বিন্দু যেভাবে আসলে চলবে, এই কণিকা সমষ্টির জন্য এই বিশেষ বিন্দুটি ঠিক সেভাবে চলবে। মানে কণিকা সমষ্টির অন্যান্য বিন্দুর ক্ষেত্রে চলাচলটা বেশ গোলমেলে যদি বা হতে পারে, এই বিশেষ বিন্দুর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেক সহজ। এটা ঠিক একটি কণিকা মোট বহিস্থ বলের প্রভাবে যেভাবে চলবে ঠিক সেরকম ভাবেই চলবে। আর এই বিশেষ বিন্দুকে আমরা নাম দিই ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। ভর কেন্দ্র তাহলে আর কিছুই নয়, একটি কাল্পনিক বিন্দু যার পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর আমরা বের করেছি কিভাবে না, m1r1 m2r2 mnrn এই সব করা যোগ করে নিয়েছি। মানে প্রত্যেকটি কণিকার যে স্থানাঙ্ক ভেক্টর তাকে তার ভর দিয়ে গুণ করে যোগ করেছি এবং তারপরে মোট ভর দিয়ে ভাগ করেছি। এটা এক ধরনের গড় স্থানাঙ্ক ভেক্টর। আচ্ছা, এখানে গড়টা এমনভাবে করা হচ্ছে যে প্রত্যেকটা বিন্দুকে কিন্তু সমান সমান স্ট্যাটাস বা পজিশন দেওয়া হয়নি। যে বিন্দুতে ভর যত বেশি, গড়ে সেই বিন্দুতেই প্রভাব আরো বেশি করে পড়বে, সেইভাবে দেওয়া হয়েছে। অঙ্কের ভাষায় এটাকে বলে ওয়েটেড সাম। তা এই ভর কেন্দ্র এটা তো আসলে একটা কাল্পনিক বিন্দু, তাহলে এটা নিয়ে আমরা এত কথা বলছি বা কেন? বলছি এই কারণেই যে কোনো একটি বিন্দু কণিকার উপর বহিস্থ বল জানা থাকলে সেই কণিকা কিভাবে চলবে সেটা কিন্তু আমাদের পক্ষে বোঝাটা বেশ সহজ। পক্ষান্তরে একটা কণিকা সমষ্টির উপর বহিস্থ বল জানা থাকলেও কিন্তু সেটা ঠিক কিভাবে চলবে তা বলা যায় না, কারণ এর ভেতরে যে বিভিন্ন বিন্দুগুলো আছে তার উপর কিন্তু শুধু বাইরের থেকে বল আছে তা নয়, ভেতরের থেকেও বল আছে, এবং প্রত্যেকটি বিন্দু চলবে যে পথে সেটা কিন্তু তার উপর মোট যে বল, বাইরের বল ভেতরের বল দুটোই ঠিক করে দেবে। কাজেই একটা বড়সড় কণিকা সমষ্টির গতিপথ কি হবে বাইরে থেকে প্রযুক্ত বল জানা থাকলেও সেটা বের করা কিন্তু খুব সহজ কাজ নয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমরা এটা জানো যে কোনো একটা জিনিসকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে সেটা সোজা উপরে গিয়ে মাধ্যাকর্ষণের টানে আবার সোজা নিচে নেমে আসে। আর এটাও হয়তো জানো যে আমরা যদি সোজা উপরে না ছুঁড়ে অনুভূমিকের সাথে একটা কোণ করে ছুঁড়ি, মানে তির্যক ভাবে ছুঁড়ি, তাহলে সেটা একটা বিশেষ গাণিতিক পথ অতিক্রম করে যায়। যদি আমরা বায়ুর বাধা ইত্যাদি এগুলোকে নগণ্য বলে মনে করি, তাহলে আমরা কষে দেখাতে পারি যে এই যে বিশেষ গাণিতিক পথ তার নাম হচ্ছে পরাবৃত্ত,
বা প্যারাবোলা, এই যে পরাবৃত্তীয় পথে কণিকাটি যাবে তাই নিয়ে হয়তো তোমরা অনেক অঙ্ক ইতিমধ্যেই করে ফেলেছ। তো একটা জিনিস খেয়াল করো, এটা একটা খুব ছোট বস্তু বা আসলে এটা বিন্দু কণিকার ক্ষেত্রে এই কথাটা একদম ঠিকঠাক। কিন্তু যদি আমরা বড় সড়ো জিনিস ছুঁড়ে মারি, ধরা যাক হাতের কাছে একটা হাতুড়ি আছে, সেটা ছুঁড়ে মারলাম, সরাসরি উপরের দিকে নয়, একটু কোনা করে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, তোমরা লকডাউনে অনেকেই হয়তো বাড়ির মধ্যেই আছো, হাতের কাছে হয়তো হাতুড়িও আছে, তাই বলে কিন্তু সত্যি সত্যি সেটা ছুঁড়ে মেরো না, তাহলে কিছু একটা ভেঙে টেঙে গিয়ে বা কারোর লেগে গিয়ে বেশ কেলেঙ্কারি কাণ্ড হতে পারে। শুধু কল্পনা করো যে এটাকে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে হাতুড়ি যখন ছুঁড়ে মারা হয় তখন সেটা কিন্তু পাক খেতে খেতে যায় এবং তার ফলে তার বিভিন্ন অংশ কিন্তু বিভিন্নভাবে চলে। এবং সত্যি কথা বলতে কি, আমি যদি এর যে কোনো একটা বিন্দু নিয়ে সেটার পথ দেখার চেষ্টা করি, সেটা কিন্তু বেশ গোলমেলে একটা পথে যাবে। কিন্তু এই যে নিউটনের গতিসূত্রের আকার যেটা আমরা বের করেছি এক্ষুনি, সেটা আমাদের বলে দিচ্ছে যে আমরা যে কোনো বিন্দু না দেখে যদি ঠিক ওই হাতুড়িটার ভরকেন্দ্রের দিকে তাকাই, সে কিন্তু যাবে ঠিক এমনভাবে যেন মোট বাইরের বল, মানে মোট ওজনটা তার উপরেই কাজ করছে এবং সবটা ভর সেটাও তার উপরেই আছে। তার ফলে সে কিন্তু একদম বিন্দুকণিকা যেভাবে যেত সেই একই রকম একটা পরাবৃত্তীয় পথে যাবে। এই ছবিটায় দেখতেই পাচ্ছ যে হাতুড়ির যে ভর কেন্দ্র সেটা হাতুড়ির মাথার দিকে আছে, কারণ হাতুড়ির মাথাটা অনেক বেশি ভারী হয় তার হাতলের থেকে। এই ভর কেন্দ্রটা কিন্তু এই সময় এখানে আছে, একটু পরে এখানে আছে, একটু পরে এখানে আছে, এখানে আছে, এবং এই যে তার অবস্থান, এগুলো যদি তুমি জুড়ে জুড়ে যাও তাহলে কিন্তু দেখবে ঠিক বিন্দুকণিকা যেরকম একটা নিটোল পরাবৃত্তীয় পথে যেত, এটাও কিন্তু ঠিক সেরকম একটা পথে যাবে। তার বদলে ধরো আমি যদি হাতুড়ির যে হাতল তার শেষ ভাগ, মানে এই বিন্দুটা, এটাকে দেখি, তাহলে সেটা কিভাবে যাচ্ছে? এটা যেভাবে যাচ্ছে সেটা হলো এই মুহূর্তে আছে এখানে, কিছুক্ষণ পরে আসবে এখানে, মানে এরকম একটা পথে যাবে, তারপর যাবে এখানে, তারপর যাবে এখানে, তারপর যাবে এখানে, তারপর যাবে এখানে, এখানে একটা পাক খাবে, পাক খেয়ে যাবে এখানে, এখানে, এখানে। তাহলে দেখতেই পাচ্ছ যে হাতলটা কিন্তু মোটেই খুব একটা সহজ গাণিতিক পথে যাচ্ছে না, বেশ একটা প্যাঁচালো পথ দিয়ে সে যাচ্ছে। শুধু হাতল না, অন্য যে কোনো বিন্দু যদি তুমি দেখো, এই যে হাতুড়ির মাথার উপরে এই বিন্দুটা, এটা যাচ্ছে হচ্ছে এরকম করে গিয়ে হ্যাঁ, আমি এখানে আঁকার চেষ্টা করে ব্যাপারটা অনেক নোংরা করে ফেলছি বটে, কিন্তু তোমরা আশা করি বুঝতেই পারছো যে একমাত্র ভর কেন্দ্রটা যেটা একটা নিটোল পরাবৃত্তীয় পথে যাচ্ছে, সেটা বাদ দিয়ে অন্য বিন্দুগুলো কিন্তু মোটেই সহজ পথে যাচ্ছে না। কাজেই যখন একটা কণিকা সমষ্টির গতিপথের কথা বলা হয় তখন কিন্তু একটি গতিপথের কথা বলা যায় না, কারণ তার বিভিন্ন অংশ বিভিন্নভাবে চলতেই পারে। কিন্তু এই এত রকম বিভিন্ন যে বিন্দু, তাদের বিভিন্ন রকম গতিপথের মধ্যে ভর কেন্দ্রের গতিপথটা কিন্তু সবচেয়ে সহজ হবে। সেটা একদম বিন্দু কণিকার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যা বলতো ঠিক সেই রকম পথেই যাবে। তাহলে দেখতেই পাচ্ছ একটা ছুঁড়ে মারার হাতুড়ির ভর কেন্দ্রের গতিপথ বের করাটা কিন্তু খুব একটা শক্ত নয়, যদিও তার অন্যান্য বিন্দুগুলোর গতিপথ বের করা কিন্তু বেশ শক্ত কাজ হতেই পারে। আচ্ছা, আমরা এই এত শক্ত একটা সমস্যার থেকে বরং একটু সহজ একটা জিনিসের কথা ভাবি। এই সহজ সমস্যাটা হচ্ছে এরকম, যে টেবিলের উপর ধরে নাও দুটো বাক্স আছে, M1 আর M2, তাদের ভর, এবং এই দুটি বাক্সকে একটা স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট K, তাই দিয়ে জুড়ে রাখা আছে। আর সহজ করার জন্য ধরে নিই এই দুটি বাক্সই একটা সরল রেখার উপর নড়তে পারে এবং তার ফলে তাদের যে কোনো সময়ে অবস্থান বোঝাতে আমার দুটি সংখ্যা লাগবে, প্রথম বাক্সটার জন্য x1 আর দ্বিতীয় বাক্সটার জন্য x2।
এই দুটি সংখ্যা দিয়েই আমি কিন্তু এই তন্ত্রটার অবস্থান বলতে পারো। তোমরা এখানে বলতেই পারো এই বাক্সগুলো তো আসলে বিন্দুকণিকা নয়, এই বাক্সগুলো তো আসলে অনেকগুলো বিন্দুকণিকার সমষ্টি। কিন্তু মনে করে দেখো, নবম কিস্তি শেষের দিকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে যদি কোনো দৃঢ় বস্তু, রিজিড বডি, সরল সরণে চলে, মানে পিওর ট্রান্সলেশন হয়, অর্থাৎ কিনা তাদের প্রত্যেকটি বিন্দু সমান সমান পরিমাণ চলে, তাহলে কিন্তু খুব সহজেই ওই বস্তুগুলোকে বিন্দুকণিকার মতোই ধরে নেওয়া যায়, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা আপাতত সেটা ধরেই নিচ্ছি যে এই বাক্সগুলো, যেগুলো অ্যাকচুয়ালি কণিকা সমষ্টি, সেগুলোর অবস্থানকে একটি সংখ্যা x1 এবং আরেকটি সংখ্যা x2 দিয়েই বোঝানো যাবে। ধরে নেওয়া যাক একদম শুরুতে, যেটাকে আমরা t=0 বা 0 সময় বলছি, সেই সময় x1 এর মান হচ্ছে x1 0 আর x2 এর মান হচ্ছে x2 0। এই দুটো জিনিস আমি জানি। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি যে এই দুটো বস্তু কিন্তু t=0 ঠিক স্থির নেই, হয়তো এর ঠিক আগে স্থির ছিল দুটো বাক্সই, কিন্তু ধরে নেওয়া যাক t=0 ডান দিকের বাক্সটাকে হঠাৎ করে একটা ধাক্কা লাগানো হয়েছে, যেটাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স, সেটা দেওয়া হয়েছে। তার ফলে ঠিক সেই মুহূর্তে m2 বস্তুটি, দ্বিতীয় বস্তুটির একটি বেগ উৎপন্ন হয়েছে। কাজে আমার t=0 সময় যেটা জানা আছে সেটা হচ্ছে x1 যেমন x1 0, x2 যেমন x2 0, সেরকম v1 কিন্তু 0, কারণ v1 প্রথম বস্তুটার উপর কোনো সেরকম বল দেওয়া হয়নি, কিন্তু দ্বিতীয় বস্তুটার উপর একটা অভিঘাতী বল দেওয়া হয়েছে, যার ফলে সে একটা বেগ পেয়েছে, যার নাম আমরা দিচ্ছি v0। তাহলে এই হচ্ছে শুরুতে অবস্থাটা কি। এখন এই সমস্যাটা পুরোপুরি সমাধান করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো সময় টিতে x1 কত আর x2 কত সেটা বের করতে হবে। সেটা কি করে বের করা যায় সেটা হয়তো তোমরা অনেকেই জানো, বা অনেকে যারা শিখছো তারা হয়তো কিছুদিন পরে শিখে যাবে, এবং হয়তো বা পরে কোনো এক কিস্তিতে আমরা আবার এই সমস্যাটাতে ফিরে আসবো, যেখানে আমি পুরো দুটো বস্তু ঠিক কখন কোথায় আছে সেটা বের করবার চেষ্টা করব। কিন্তু আপাতত এখন আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ভর কেন্দ্র সম্বন্ধে আমরা যেটুকু শিখেছি তার থেকে কিন্তু আমরা খুব সহজেই x1 এবং x2 মধ্যে একটা সমীকরণ লিখে ফেলতে পারবো। অবশ্যই একটি সমীকরণ থেকে x1 এবং x2 দুটোরই মান বের করা সম্ভব নয়, আরেকটি সমীকরণ লাগবে, সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আরেকটু বেশি শিখলে তবেই আমরা সেটা লিখতে পারবো। কিন্তু আপাতত এই যে ভর কেন্দ্র সম্পর্কিত যে সূত্রটা সেটা লিখে ফেলা যাক। সেটা কিন্তু খুব সোজা। টি সময়ে যদি প্রথম বাক্সটার অবস্থান হয় x1 এবং দ্বিতীয়টার হয় x2, তাহলে ভর কেন্দ্রের যে অবস্থান সেটা হবে নিশ্চয়ই m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। খেয়াল করে দেখো যে আমরা ভর কেন্দ্রের জন্য যেটা লিখেছিলাম দুটি বিন্দুর জন্য, সেটা হতো m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর বাই m1 প্লাস m2। এইটা হচ্ছে আর ক্যাপিটাল আর বা ভর কেন্দ্রের পজিশন ভেক্টর। এখন এটি একটি ভেক্টর সমীকরণ, তার মানে এর কিন্তু এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ তিনটেকে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি। আমাদের যে সমস্যাটা এখানে আছে সেখানে দুটি বস্তুই কিন্তু সরল রেখায় চলছে, কাজে তাদের ক্ষেত্রে আমরা ওয়াই আর জেড এই উপাংশগুলোর কথা ভাববই না, শুধু এক্স উপাংশের কথা ভাববো। কাজেই এক্ষেত্রে ভর কেন্দ্রের এক্স কোঅর্ডিনেট at time t হচ্ছে m1 x1 plus m2 x2 divided by m1 plus m2। এই জিনিসটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। সেটা এইভাবে যে এক্ষেত্রে দুটি বাক্স একটা আরেকটার উপর বল দিচ্ছে ওই স্প্রিংটার মাধ্যমে, কিন্তু বাইরে থেকে এদের উপর কিন্তু আর কোনো বল নেই। যেহেতু মোট বহিস্থ বল 0, সেহেতু ভর কেন্দ্র কিন্তু নিউটনের ঠিক প্রথম গতিসূত্র মেনে চলবে, মানে সে সমবেগে
সরল রেখায় গতিশীল থাকবে। বেগটা কত? খুব সোজা, একদম শুরুতে যা ছিল সেই বেগ। তা একদম শুরুতে বেগ কত ছিল? একদম শুরুতে তার অবস্থান কত ছিল? সেটা হচ্ছে m1 x10 প্লাস m2 x20 বাই m1 প্লাস m2। এটা হচ্ছে ভর কেন্দ্রের প্রাথমিক অবস্থান। আর ভর কেন্দ্রের প্রাথমিক বেগ সেটা কত? সেটা খুব সোজা, সেটা এই সমীকরণ থেকে বা এই যে আর ভেক্টরের সমীকরণ সেখান থেকে বেরিয়ে আসবে। ভি ভেক্টর হচ্ছে এটার পরিবর্তনের হার। আর এখানে m1 প্লাস m2 এগুলো সব তো ধ্রুবক, এগুলো সময়ের সাথে পাল্টায় না। কাজে এখানে খুব সহজেই দেখা যাচ্ছে যে যার পরিবর্তনের হার এখানে ঢুকবে সেটা হচ্ছে r1 আর r2, মানে m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর বাই m1 প্লাস m2 হচ্ছে ভরকেন্দ্রের বেগ যে কোনো মুহূর্তে। আর একদম শুরুতে ভরকেন্দ্রের বেগ কত? m1, তাকে m1 এর বেগ দিয়ে গুণ করতে হবে, মানে 0 দিয়ে গুণ করতে হবে, কাজে সেখান থেকে কিছু আসবে না। আর m2 তাকে v2 দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে m2 v0 বাই m1 প্লাস m2 এটা আসবে। এখন এটা হচ্ছে শূন্য সময়ে t=0-তে ভরকেন্দ্র কোথায় আছে আর t=0-তে তার বেগ কত। তো আমরা এটা জানি যে ভরকেন্দ্রের উপর বাইরে থেকে কোনো বল নেই, গোটা সিস্টেমটার উপরেই নেই, কিন্তু ভরকেন্দ্র তো ঠিক সেভাবেই চলে যেন মনে হয় যে তার উপরেই মোট বহিস্থ বলটা আছে। কাজে ভরকেন্দ্র এখানে সমবেগে গতিশীল থাকবে। শুরুতে তার অবস্থান ছিল x0, t সময় পরে তার অবস্থান হবে x0 প্লাস v0t। এটা আর কিছুই না, স্রেফ সমবেগে গতিশীল একটি বস্তু যা চলন হয় ঠিক সেটা। এইবার দুদিককে যদি আমি m1 প্লাস m2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু x1 আর x2-র মধ্যে একটা সম্পর্ক, যেটার কথা আমরা বলছিলাম, সেটা একদম সহজেই পেয়ে যাব যে m1 x1 প্লাস m2 x2 হচ্ছে আর কিছুই নয় m1 x10 প্লাস m2 x20 প্লাস m2 v0t। এই যে শেষের যে টার্মটা, এখানে কিন্তু কোনো m1 নেই, তার কারণটা আর কিছুই নয়, তার কারণটা হচ্ছে শুরুতে প্রথম বস্তুটার কোনো বেগ নেই। কাজে এই একটি সমীকরণ আমরা কিন্তু চোখ বুঝে ভরকেন্দ্রর যে গতি তার থেকেই লিখে ফেলতে পারি। আবার বলছি, আরেকটি সমীকরণও এক্ষেত্রে বের করা বেশ সোজা, কিন্তু তার জন্য যেটুকু শেখা দরকার সেগুলো আমরা এখনো অবধি শিখে উঠিনি। কাজে পরে অন্য কোনো কিস্তিতে আমরা আবার এই সমস্যাটাতেই ফিরে আসবো, যেখানে আমরা এই সমীকরণটা ব্যবহার করব এবং আরেকটা সমীকরণ লিখে ফেলে সেখান থেকে এই যে দুটি স্প্রিং লাগানো বাক্স তাদের অবস্থান কখন কি হবে ঠিক বের করে ফেলতে পারবো। এখানে একটা প্রশ্ন মাথায় আসা কিন্তু খুব স্বাভাবিক। আমরা এই যে দুটো বাক্স তাই দিয়ে যে কণিকাতন্ত্র তৈরি হলো তার ভরকেন্দ্র কি করে বের করলাম? না, দুটো বাক্সকেই বিন্দু কণিকার মতো ধরে নিলাম যে একটির অবস্থান x1-এ আরেকটির অবস্থান x2-তে এবং তাদের ভর হচ্ছে m1 আর m2। এইবার বস্তু কণিকার সমষ্টির ক্ষেত্রে ভরকেন্দ্র কিভাবে বের করা হয় ঠিক সেই সমীকরণটাই কিন্তু ব্যবহার করা হলো। এই জিনিসটা আমরা আকছাড় করে থাকি। আসলে এটা এতই স্বাভাবিকভাবে ব্যবহার করা হয় যে আমি খুব কম বইতেই দেখেছি যেখানে এর একটা প্রমাণ দেওয়া আছে। এর যেটা প্রমাণ আদৌ দরকার সেটাই হয়তো অনেক সময় লোকের মাথায় আসে না। কিন্তু আসলে আমাদের তো বস্তু কণিকা সমূহের জন্য ভরকেন্দ্র কি করে বের করতে হবে তার সমীকরণটা দেওয়া আছে। কাজেই তার থেকে তো আমরা নড়চড় করতে পারি না। অন্য যদি কোনো সূত্র এখানে ব্যবহার করা হয় তাহলে সেটা কেন করা হচ্ছে তা কিন্তু ওই মূল সূত্র থেকেই প্রমাণ করে দেখাতে হবে। এবার আমি সেইটা প্রমাণ করে দেখাবার চেষ্টা করছি। এটা প্রমাণ করার জন্য ধরে নেওয়া যাক যে আমার যে কণিকা সমূহ আছে সেটাকে আমি দুভাগে ভেঙে নিয়েছি। এই যে ছবিতে যে কটা গোল্লা দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু আমার কণিকা সমূহের অংশ, কিন্তু তার মধ্যে কিছু গোল্লা কালো রঙের, কিছু কমলা রঙের। আমি ইচ্ছে করে কিছু গোল্লাকে কালো রং দিয়ে রং করেছি,
অন্য কিছুকে কমলা রং দিয়ে রং করেছি। বোঝাবার চেষ্টা করছি যে আমরা আমাদের যে কণিকা সমূহ আছে তাকে দুটো ভাগে ভেঙে নিলাম, কালোগুলো এক দলে, কমলাগুলো আরেক দলে। এইবার একটুখানি খটোমটো নোটেশন বা চিহ্ন দিকে যেতে হবে। আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথম দলে যে মানে কালো দলে যে কণিকাগুলো আছে তাদের ভরগুলোকে একটা করে ঢেড়া দিয়ে লিখছি। ভর এবং পজিশন ভেক্টর দুটোকেই একটা করে প্রাইম বা ঢেড়া দিয়ে লিখছি। M1 প্রাইম, M2 প্রাইম, M3 প্রাইম এইগুলো হচ্ছে এই কালোগুলোর ভরের নাম। আর সেই কণিকাগুলোর পজিশন ভেক্টর কে আমরা বলছি R1 প্রাইম, R2 প্রাইম, R3 প্রাইম, এরকম। এইরকম করে 1, 2, 3 করে N প্রাইম পর্যন্ত কণিকা প্রথম ভাগে আছে, মানে কালো ভাগটা আছে। সেই একই রকম ভাবে কমলা ভাগের যে বিন্দু কণিকাগুলো তাদের ভরগুলোকে আমি M1 ডাবল প্রাইম, M2 ডাবল প্রাইম মানে দুটো করে ঢেড়া দিয়ে লিখছি। পজিশন ভেক্টরের ক্ষেত্রেও তাই, দুটো করে ঢেড়া দিয়ে লিখছি, R1 ডাবল প্রাইম, R2 ডাবল প্রাইম, এরকম। আর সেক্ষেত্রে এরকম কণিকা আমার আছে, ধরা যাক 1, 2, 3 করে N ডাবল প্রাইম পর্যন্ত। মানে এই যে দুটি সংখ্যা N প্রাইম আর N ডাবল প্রাইম, এই দুটোকে যোগ করলে আমি আমার কণিকা সমূহের মোট যে কণিকার সংখ্যা সেটা পেয়ে যাব। তা আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গোটা কণিকা সমূহটা কালো আর কমলা মিলিয়ে তার ভর কেন্দ্রের একটা ফর্মুলা বের করব। সেটা তো বের করা কিছু নেই, সেটা তো আমাদের কাছে আছেই। আমাদের যে ফর্মুলাটা এতক্ষণ ছিল সেই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে, কিন্তু চেষ্টা করব যে এটাকে আলাদা করে কালোগুলোর আর কমলাগুলোর যে ভর এবং পজিশন ভেক্টর আছে তাদের সাপেক্ষে লেখা। তা দেখা যাক সেটা কিরকম দাঁড়ায়। ভর কেন্দ্রের যে পজিশন ভেক্টরের ফর্মুলা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে mi আর i যোগ করতে হবে, যেখানে i 1 থেকে n অব্দি যায়। এই mi হচ্ছে i-তম কণিকার ভর, আর i হচ্ছে i-তম কণিকার পজিশন ভেক্টর। আর এটাকে ভাগ করতে হবে মোট ভর দিয়ে, মানে 1 থেকে n অব্দি সবকটা কণিকার ভর যোগ করে। তা এখন যেটা হয়েছে যে আমি প্রথম n খানা কণিকার ভরকে M1 প্রাইম, M2 প্রাইম, Mn প্রাইম দিয়ে লিখছি, তারপরের গুলোকে সেগুলোকে কিন্তু M1 ডাবল প্রাইম, M2 ডাবল প্রাইম, Mn ডাবল প্রাইম লিখছি, এবং পজিশন ভেক্টরের বেলাও তাই। তাহলে উপরে যে যোগফলটা আছে mi আর i এর যোগফল, সেটা কিন্তু দুটো ভাগে ভেঙে যাচ্ছে। একটাতে M1 প্রাইম, R1 প্রাইম, M2 প্রাইম, R2 প্রাইম এরকম করে Mn প্রাইম, Rn প্রাইম অব্দি যোগ করা হচ্ছে, মানে n খানা কণিকার মধ্যে প্রথম n প্রাইম খানার জন্য। আর বাকিগুলো করা হচ্ছে M1 ডাবল প্রাইম, R1 ডাবল প্রাইম, M2 ডাবল প্রাইম, R2 ডাবল প্রাইম, এরকম করে করে Mn ডাবল প্রাইম ডাবল প্রাইম, Rn ডাবল প্রাইম ডাবল প্রাইম এই অবধি। মানে এই গোটা যোগফলটাকে আমরা দুটো ভাগে ভেঙে ফেললাম, একটা ওই কালো কণিকাগুলোর জন্য আর একটা কমলা কণিকাগুলোর জন্য। ঠিক একইভাবে ডিনোমিনেটরে বা হরে যে মোট ভরটা আছে সেটাকে দুটো ভাগে ভেঙে ফেলা যায়। প্রথম n প্রাইম খানা কণিকার জন্য m j প্রাইম যোগ করছি, পরের n ডাবল প্রাইম কণিকার জন্য mk ডাবল প্রাইম যোগ করা হচ্ছে, যেখানে যোগফলটা আমি k1 থেকে n ডাবল প্রাইম অব্দি লিখেছি। অবশ্যই n প্রাইম আর n ডাবল প্রাইম মিলিয়ে হচ্ছে আমার মোট কণিকার সংখ্যা n। এইবার এই যে কালো আর লালের লেখা অংশগুলো, এটাকে কালো আর কমলায় লেখা অংশগুলো, এগুলোকে একটু আলাদা আলাদা করে ভেবে দেখা যায়। কালো দিয়ে আমরা কি লিখেছি, তলায় লিখেছি সাম ওভার j ইকুয়াল টু 1 to n প্রাইম mj প্রাইম। এটা হচ্ছে এই কালো কণিকাগুলোর মোট ভর, তাকে আমরা n প্রাইম লিখতেই পারি। আচ্ছা, নিউমারেটরে কালোতে যেটা লেখা আছে
এক থেকে এন প্রাইম অব্দি যোগ করছি এম জে প্রাইম আর জে প্রাইম, সেটাকে যদি আমি ওই কালো কণিকাগুলির মোট ভর দিয়ে ভাগ করি, মানে সিগমা জে ইকুয়াল টু 1 to n প্রাইম এম জে প্রাইম দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা কিন্তু হচ্ছে শুধু যদি কালো কণিকাগুলো আমার কণিকা সমষ্টি হতো, তাহলে তার ভর কেন্দ্র কোথায় হতো সেটাকে আমি লিখছি ক্যাপিটাল আর প্রাইম। তাহলে এখানে ক্যাপিটাল এম প্রাইম হচ্ছে কালো কণিকাগুলোর মোট ভর, আর ক্যাপিটাল আর প্রাইম হচ্ছে কালো কণিকাগুলোর যে ভর কেন্দ্র তার পজিশন ভেক্টর। ঠিক একইভাবে কমলা কণিকাগুলোর জন্য যে অংশটা আছে এম কে ডাবল প্রাইমের যোগফল 1 থেকে n ডাবল প্রাইম অব্দি, সেটাকে হচ্ছে কমলা কণিকাগুলোর মোট ভর মানে এম ডাবল প্রাইম, আর ওই এম কে ডাবল প্রাইম আর কে ডাবল প্রাইমের যোগফলকে যদি আমি এম কে ডাবল প্রাইমের যোগফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কমলা কণিকাগুলোর আলাদা করে ভর কেন্দ্রের অবস্থান মানে আর ডাবল প্রাইম। তাহলে দেখাই যাচ্ছে যে এই যে আর মোট কণিকা সমূহের যে ভর কেন্দ্র, সেটার যে ফর্মুলাটা আমরা লিখেছি এই কালো আর কমলায় ভাগ করে, সেখানে কিন্তু আলাদা আলাদা টুকরোগুলো ওই কালো অংশের মোট ভর, কালো অংশের ভর কেন্দ্র এর এবং কমলা অংশের মোট ভর, কমলা অংশের ভর কেন্দ্র এইভাবে আলাদা করে ফেলা যাচ্ছে। আমি এই যে সিগমা জে ইকুয়াল টু 1 to n প্রাইম এম জে প্রাইম আর জে প্রাইম যেটা এই উপরে লেখা আছে, সেইটাকে খুব সহজেই আর প্রাইম পজিশন ভেক্টর তাকে এম প্রাইম দিয়ে গুণ করে পেতে পারি। আবার ওই একই সঙ্গে কমলায় যেটা লেখা আছে সেটা হচ্ছে এম ডাবল প্রাইম মানে কমলা অংশের মোট ভর ইন্টু আর ডাবল প্রাইম মানে কমলা অংশের ভর কেন্দ্রের অবস্থিতি। তাহলে সেটা ব্যবহার করে আমরা খুব সহজেই দেখাতে পারি আর ভেক্টরের ফর্মুলাটা কি দাঁড়ালো, না এম প্রাইম আর প্রাইম প্লাস এম ডাবল প্রাইম আর ডাবল প্রাইম, এটা হচ্ছে উপরে যাবে আর নিচে যাবে এম প্রাইম প্লাস এম ডাবল প্রাইম। এইবার একটু ভেবে দেখো এই ফর্মুলাটা তোমায় কি বলছে। এটা বলছে যে আমি যদি ওই গোটা কালো অংশটাকে আলাদা আলাদা বিন্দুগুলোর কথা ভুলে গিয়ে ভাবি যে তার মোট ভর এম প্রাইম একটি বিন্দুতেই আছে, যেটা হচ্ছে সেই অংশের ভর কেন্দ্র, এবং কমলা অংশের ক্ষেত্রেও যদি তার আলাদা আলাদা বিন্দুগুলোর কথা ভুলে গিয়ে ভাবি যে তাদের মোট ভর এম ডাবল প্রাইম ওই আর ডাবল প্রাইমে আছে, তাহলে কিন্তু ভর কেন্দ্রের ফর্মুলাটা একদম ঠিকঠাক আসে। মানে আমি ভর কেন্দ্রটা কষার জন্য ওই কালো অংশটাকে তার ভর কেন্দ্রে তার মোট ভর আছে এটা ভেবে নিতে পারি, আর কমলা অংশটাকেও আলাদা করে তার ভর কেন্দ্রে তার মোট ভর আছে এটা ভেবে নিতে পারি। তাহলে আমি এই যে দুটো বিন্দুতে দুটি ভর আছে তাদের জন্য ভর কেন্দ্র যেভাবে কষবো, মোট কালো আর কমলা অনেকগুলো বিন্দু থাকলেও কিন্তু ঠিক সেভাবেই কষবো। আর একটু ভাবলেই বুঝতে পারবে যে যদি আমি দুটো ভাগ না করে 3টে 4টে 5টা এরকম করে ভাগ করতাম, তাহলেও কিন্তু এই জিনিসটা একই রকম থাকতো। আমার মোট কণিকা সমূহ যদি 5 ভাগে ভাগ করা থাকতো, তাহলে ওই 5টি ভাগের আলাদা আলাদা করে ভর কেন্দ্র নিয়ে, এবং সেই ভর কেন্দ্রে যদি আমি কল্পনা করতাম যে সেই অংশগুলোর মোট ভর সেই ভর কেন্দ্রে বসে আছে, তাহলে যে 5টি বিন্দু পেতাম তার ভর কেন্দ্র কিন্তু আমার গোটা কণিকা সমূহের ভর কেন্দ্রই হতো। এটা হয়তো একটু বেশিই বোঝানো হয়ে গেল, কারণ জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু এটা হয়তো দরকার, কারণ আমার চেনা কোনো বইতে আমি এটা বুঝিয়ে দেওয়া কিন্তু দেখতে পাই। আর এর সাথে আরেকটা জিনিস বলে রাখা উচিত, অনেক সময় আমাদের মনে হয় যে অনেক বড় বস্তু আছে তো কি হয়েছে, আমরা তার গোটা ভরটাকে ভর কেন্দ্র ধরে নেব, ব্যাস আমাদের কাজ শেষ হয়ে যাবে, কাজে আমি সেটাকে একটা বিন্দু হিসেবেই ধরতে পারবো। সেটা কিন্তু সব সময় করা যায় না। এক্ষেত্রে করা যায় এই কারণেই যে আমি প্রমাণ করে দেখাতে পারছি যে এক্ষেত্রে করা যায়। আরো অন্য অনেক রকম জিনিসের ক্ষেত্রে এটা কিন্তু ভুল হয়ে যায়। যেমন ধরো আমি যদি একটা কণিকা সমূহের মোট গতিশক্তি বের করতে চাইতাম, তাহলে সেটা কিন্তু কখনোই মোট ভরটা ভর কেন্দ্রে আছে এবং ভর কেন্দ্রটা এগোচ্ছে যে বেগ দিয়ে,
সেইটা ব্যবহার করে সেটা বের করতে পারতাম না, সেটা ভুল হতো। সেক্ষেত্রে ঠিক কি হবে সেটা আমরা পরে যখন গতিশক্তি নিয়ে আলোচনা করব তখন তার কথা বলবো। কিন্তু খেয়াল রাখা উচিত যে বড়সড় বস্তু আছে সেটা সব ভর কেন্দ্রে বসিয়ে দিয়ে সবকিছু কষে ফেলা যায়, এই কথাটা কিন্তু মোটেই ঠিক নয়। এই প্রমাণটার সূত্র ধরে কিন্তু আমরা খুব সহজেই আরেকটা খুব উপযোগী তত্ত্ব বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে এরকম যে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র কণিকা সমূহের জন্য তাতে কি লেখা হয়েছিল? প্রত্যেকটা কণিকার ভর তাকে প্রত্যেকটা কণিকার ত্বরণ দিয়ে গুণ করে সেটাকে যদি যোগ করা হয় তাহলে সেটা মোট বহিস্থ বলের সঙ্গে সমান। আর আমরা আগেই দেখেছি যে এই জিনিসটা আসলে মোট ভর ইন্টু ভর কেন্দ্রের ত্বরণ এইভাবে লেখা যায়, যেখান থেকে আসলে ভর কেন্দ্রের উপযোগিতা। কিন্তু উপরের যে সূত্রটা আমরা প্রমাণ করলাম তাতে খুব সহজেই দেখা যায় যে এটাকে কিন্তু আমরা m প্রাইম d2 r প্রাইম dt2 প্লাস m ডাবল প্রাইম d2 r ডাবল প্রাইম dt2 হিসেবে লিখতে পারি। এটা একেবারেই সহজেই বোঝা যাচ্ছে। আর যদি বা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে ভেবে দেখো, উপরের সূত্রটা তো আসলে হচ্ছে mr হচ্ছে m প্রাইম r প্রাইম প্লাস m ডাবল প্রাইম r ডাবল প্রাইম। তাহলে আবার সেই কথা, একটা জিনিস যদি দুটো জিনিসের যোগফল হয় তাহলে এর পরিবর্তনের হার হচ্ছে এই দুটোর যোগফলের পরিবর্তনের হার, মানে এই দুটোর পরিবর্তনের হারের যোগফল। সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। কিন্তু এর মানে কি দাঁড়ালো? মানে এই দাঁড়ালো যে আমি যদি আমার কণিকা সমূহকে দুটো আলাদা আলাদা ভাগে ভেঙে নিই তাহলে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখার জন্য আমি ভাবতেই পারি যে প্রথম ভাগটা তার সমস্ত যে ভর সেটা তার ভর কেন্দ্রে আছে, এবং দ্বিতীয় ভাগটারও সমস্ত ভর সেই দ্বিতীয় ভাগটার ভর কেন্দ্রে আছে। এবং এই যে গোটা জিনিসটার ভরকে তার ভর কেন্দ্রে আছে ধরে নিয়ে সেই ভর কেন্দ্রের ত্বরণকে মোট ভর দিয়ে গুণ করে মোট বহিস্থ বলের সঙ্গে সমান করা হচ্ছে, সেটা কিন্তু এই রকম ভাগের ক্ষেত্রেও করা যায়। আমি আগেই বলেছি সব জিনিসের ক্ষেত্রে কিন্তু মোট ভরটা ভর কেন্দ্রে আছে এটা ধরে নিলে মোটেই ঠিক উত্তর পাওয়া যাবে না, কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়। এবং এটা নানা রকম অঙ্ক করার সময় আমাদের কাজে লাগে। এই একটু পরেই আমরা একটা বিশেষ অঙ্ক রোমিও জুলিয়েট এবং নৌকোর অঙ্ক করব, যার ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু তার আগে আরেকটা ধরনের অঙ্কের কথা বলে নিই, যেটা অনেক বইতেই দেখা যায় এবং যেটা সমাধান করার জন্য এক ধরনের চালাকি করা হয়। সেই চালাকিটা আদৌ যুক্তিযুক্ত কিনা সেটা এবার আমরা প্রমাণ করার চেষ্টা করব। ধরা যাক এরকম একটা অঙ্ক যে একটা গোলক আছে, কিন্তু তার থেকে একটা ছোট অংশ বের করে নেওয়া হয়েছে। এবার এই বের করার পর অবশিষ্ট যে অংশটা পড়ে রইল তার ভর কেন্দ্রটা কোথায়? এখন এটা করার জন্য একটা উপায় খুব সহজ, সেটা হচ্ছে এই যে অবশিষ্ট অংশ আর যে ছোট গোলকটা বের করে দেওয়া হয়েছে এই দুটো মিলিয়ে যে কণিকা তন্ত্রটা তৈরি হবে, মানে সেটা তো গোটা গোলকটা, তার তো ভর কেন্দ্র আমার জানাই আছে। কাজেই সেখান থেকে আমরা খুব সহজেই একটু পেছন দিকে হেঁটে গেলে অবশিষ্ট অংশের ভর কেন্দ্র কোথায় সেটা বের করতে পারবো। কিন্তু সেটা না করে আরেকটা উপায়েও অনেক সময় এই অঙ্কটা করা হয়। সেটা হচ্ছে ধরেই নেওয়া হয় যে গোটা গোলকটা আছে, তার ভর কেন্দ্র তো অবশ্যই তার কেন্দ্রে, আর ছোট গোলকটাও আছে, কিন্তু ছোট গোলকটার ভর ঋণাত্মক, বা ছোট গোলকে আসলে যা ভর হতো তার বদলে তার নেগেটিভ পরিমাণ ভর আছে। মানে ওই বড় গোলকের যে অংশটা ছোট গোলকটা বসে আছে সেখানে যে ভরটুকু ছিল সেটা এই নেগেটিভ ভরটা কেটে দিচ্ছে, তার ফলে এখানে আসলে আর কোনো ভর নেই, মানে এই জায়গাটা ফাঁকা। সেটা করে অঙ্কটা কষলে কিন্তু উত্তরটা একদম ঠিকঠাক বেরিয়ে আসে। কিন্তু কেন বেরোয় সেটা কিন্তু আমরা এই এক্ষুনি যে ফর্মুলাটা বের করলাম তার থেকেই বের করে ফেলতে পারবো। আমরা যে ফর্মুলাটা লিখেছি সেটা তো আসলে এই যে আর মোট বস্তুটার
মানে এক্ষেত্রে গোটা গোলকটার ভর কেন্দ্র, তাকে যদি মোট ভর দিয়ে গুণ করা হয়, মানে এম আর এই জিনিসটা বের করা হয়, সেটা হচ্ছে এম প্রাইম আর প্রাইম প্লাস এম ডাবল প্রাইম আর ডাবল প্রাইম। আর এইখান থেকে খুব সহজেই আর ডাবল প্রাইম মানে অবশিষ্টাংশের ভর কেন্দ্র কষে বের করে দেওয়া যায়, যে এম আর থেকে এম প্রাইম আর প্রাইম বাদ দিতে হবে এবং সেইটাকে এম ডাবল প্রাইম দিয়ে ভাগ করতে হবে, মানে এম মাইনাস এম প্রাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা দেখো যে গোটা বস্তুটা যার ভর এম, সেটাকে আমি যদি আর বিন্দুতে মানে গোটা বস্তুর ভর কেন্দ্রে বসাতাম, আর তার সঙ্গে আর প্রাইম মানে যে অংশটা বাদ দেওয়া হচ্ছে তার ভর কেন্দ্রে মাইনাস এম প্রাইম যে ভরটা ছিল তার নেগেটিভ বসাতাম, তাহলে ভর কেন্দ্রের ফর্মুলা কিন্তু ঠিক এটাই আসতো। সেটা আসলে আমরা যে ফর্মুলাটা বুঝেছিলাম গোটাটার ভর কেন্দ্রের, সেখান থেকে সমাধান করে আর ডাবল প্রাইমের ভর কেন্দ্রের ফর্মুলা বের করলে যা আসে ঠিক তাই। কাজেই কোনো জিনিস থেকে কিছু বার করে নিলে তার ভর কেন্দ্র কষার জন্য যেই জায়গাটা বের করে দেওয়া হয়েছে সেখানে নেগেটিভ ভর বসিয়ে দিয়ে ভর কেন্দ্র কষা হচ্ছে, তাতে কিন্তু কোনো ভুল নেই, সেটা এইখান থেকেই চলে আসছে। আজকের পর্বটা শেষ করা যাক একটা গল্প দিয়ে। আর সেটা যে সে গল্প নয়, প্রেমের গল্প। রোমিও জুলিয়েট চাঁদনি রাতে এক নৌকোতে বসে আছে, তার গল্প। অবশ্য ছবিটা দেখেই বুঝতে পারছো কোনো কারণে তাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছে, কাজেই দুজন দুদিকে মুখ করে বসে আছে। চাঁদনি রাত, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, কিন্তু জলে কোনো ঢেউ নেই, নৌকো দুলছে না, এরকম অবস্থা। তা এই অবস্থায় প্রেমিক প্রেমিকা কি আর খুব বেশিক্ষণ একে অপরের উপর রাগ করে থাকতে পারে? নিশ্চয়ই না। কাজে কিছুক্ষণ পরে যেটা হবে, মানভঞ্জন হবে এবং রোমিও নৌকোর একটা দিক থেকে সরে এসে অন্যদিকে জুলিয়েটের কাছে আসবে। কাজেই এই হচ্ছে শেষের অবস্থা। এখন প্রশ্নটা খুব সহজ এবং তোমরা অনেকেই বুঝতেই পারছো যে এই অঙ্কটা তোমাদের সবার চেনা। এখানে শুধু একটা প্রেমের কাহিনী ঢুকিয়ে সেটাকে একটু অন্যরকম মোড়ক দেওয়া হয়েছে। এই যা প্রশ্নটা হচ্ছে, এই যে গোটা প্রক্রিয়া, রোমিও যে উঠে নৌকোর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলো, তাতে নৌকোটা ঠিক কতটা সরবে? আর উত্তরটা হলো তোমাদের মধ্যে অনেকেরই জানা। আমরা ধরেই নিচ্ছি বাইরে থেকে কোনো বল কাজ করছে না এই নৌকোটার উপর, কারণ নৌকোটা জলে আছে, সেই জলটা স্থির, কোনো ফ্রিকশন নেই, ইত্যাদি ইত্যাদি। তার ফলে যেটা হবে যে নৌকোর যে ভর কেন্দ্র, শুধু নৌকো নয়, নৌকোর মধ্যে যে দুজন মানুষ আছে তাদের মিলিয়ে যে মোট ভর কেন্দ্র, তার উপর কিন্তু কোনো বল কাজ করবে না। আর যেহেতু তার উপর কোনো বল কাজ করছে না এবং যেহেতু সে শুরুতে স্থির ছিল, সেহেতু সে স্থিরই থেকে যাবে। কাজে ভর কেন্দ্রটা আগে যেখানে ছিল সেখানেই থাকবে। কিন্তু রোমিও এক মাথা থেকে আরেক মাথায় যাওয়ার ফলে নৌকোর সাপেক্ষে কিন্তু ভর কেন্দ্রটা সরে গেছে। কাজে ভর কেন্দ্রটাকে একই জায়গায় রাখতে গেলে নৌকোটাকে সরে যেতে হবে। এবং সেটা কতটা, সেটাও কিন্তু আমরা জানি। সেটা কতটা, তার উত্তর হচ্ছে, রোমিওর ভর যদি এম হয়, ছোট এম, আর জুলিয়েট এবং নৌকো মিলিয়ে বাকিটার ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে খুব সহজেই অঙ্ক কষে দেখানো যাবে যে এই গোটা প্রক্রিয়ায় নৌকোটা সরবে হচ্ছে স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই ভগ্নাংশ ইন্টু এল, যেখানে এল হচ্ছে নৌকোর দৈর্ঘ্য। এখন এইরকম অঙ্ক তোমরা অনেকেই নিশ্চয়ই আগে করেছো, কাজেই এটাতে নতুন কিছুই নেই বলে মনে হতে পারে। কিন্তু প্রেম কাহিনী যখন, তখন টুইস্ট তো আসতেই পারে। আর টুইস্টটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরেছিলাম যে কোনো বল নেই নৌকোটার উপর, কিন্তু নৌকোটা যখন জলের মধ্যে আছে আর সে যখন জলের মধ্যে সরবে, তখন জল তো তাকে অল্প একটু ঘর্ষণ বল দেবে। আচ্ছা, এটা একটা বিশেষ ধরনের ঘর্ষণ বল, যাকে আমরা বলি ভিসকাস ড্র্যাগ বা সান্দ্রতা। কোনো লিকুইড বা
কোনো ফ্লুইড, কোনো তরল বা গ্যাসের মধ্যে যখন কোনো জিনিস চলে তার উপর একটা বাধা প্রযুক্ত হয়। সেই বাধাটা কিন্তু আমরা এতক্ষণ ধরিনি, না ধরে এই অঙ্কটা করেছি। যদি আমরা বাধাটা ধরতাম তাহলে উত্তরটা কি হতো? এবার সেই উত্তরটার দিকে তাকানো যাক। যদি তোমরা আগে থেকে এর উত্তরটা না জেনে থাকো তাহলে কিন্তু অনেকেই এই উত্তরটা দেখতে পেলে বেশ চমকে যাবে বলে আমার বিশ্বাস। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস জানতে হবে, নৌকোর উপর জল যে বাধাটা দেবে, যাকে আমরা সান্দ্র বল, ফোর্স অফ ভিসকসিটি বলছি, তার আকারটা ঠিক কি রকম। যদিও এই সান্দ্রতার বিষয়টা মোটের উপর বেশ গোলমেলে এবং তাতে অনেক রকম শক্ত শক্ত জিনিস ভাবতে হতে পারে, এই বিশেষ ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বেশ সহজ। যে মোট বাধা এই নৌকোর উপর আসবে সেটা নৌকোর বেগের সঙ্গে সমানুপাতিক এবং বেগের বিপরীত দিকে হবে। কাজে আমরা যদি এখানে নৌকোর ভরকেন্দ্রের স্থানাঙ্ককে ক্যাপিটাল এক্স বলি এবং সুবিধার্থে রোমিওর স্থানাঙ্ক যেটা সময়ের সাথে পাল্টাচ্ছে তাকে স্মল এক্স বলি, তাহলে আমরা খুব সহজেই নিউটনের দ্বিতীয় গতিসূত্রের এই কণিকা সমষ্টির জন্য যে আকৃতি আছে সেটা এক্ষেত্রে লিখে ফেলতে পারবো। সেটা কিরকম না, এমআই এআই এর যোগফল এখানে হয়ে যাবে নৌকোর মোট ভর, তাকে নৌকোর ভর কেন্দ্রের ত্বরণ ক্যাপিটাল এক্স ডাবল ডট দিয়ে গুণ করতে হবে, রোমিওর ভর কে রোমিওর ত্বরণ স্মল এক্স ডাবল ডট দিয়ে গুণ করতে হবে। এই দুটো জিনিস যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমআই এক্স আই এর মোট যোগফল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এক্স এই দুটোকে আমি নৌকোর ভর এবং নৌকোর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলছি বটে, আসলে কিন্তু এরা নৌকো এবং জুলিয়েটের মিলিত ভর, আর একই সঙ্গে নৌকো এবং জুলিয়েট এই যে কণিকা সমষ্টি তার ভর কেন্দ্র। আচ্ছা, এটা কিসের সঙ্গে সমান হবে? মোট বহিস্থ বলের সঙ্গে। তা আমরা যখন উত্তরটা আগে বের করেছিলাম তখন ধরে নিয়েছিলাম বাইরে থেকে কোনো বল নেই, কিন্তু এখন তো আমরা ওই সান্দ্র বলটাকে ধরবো। তা সান্দ্র বলটা কিরকম? নৌকোর গতিবেগ মানে এক্স ডট তার সাথে সমানুপাতিক এবং তার উল্টো দিকে, সেই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন আছে। আর এই যে সামনে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যে ধ্রুবকটা আছে তাকে আমরা বলছি ইটা। এই যে ঝোলা যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা এটি গ্রিক অক্ষর যাকে লেখা হয় ইটা। এখানে বলে রাখা ভালো যে সান্দ্রতার তত্ত্বে আমরা একটা সান্দ্রতা গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বলে সংখ্যা পাই, সেটার পোশাকি চিহ্ন হচ্ছে এই ইটা। এই যে ধ্রুবক এখানে সমীকরণে যেটা আছে সেটা কিন্তু ঠিক সেই ইটাটা নয়, এটা সেই সান্দ্রতা গুণাঙ্কের সঙ্গে সম্পর্কিত বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নৌকোর আকৃতি ইত্যাদি এইসব জিনিসও তার মধ্যে ঢুকে বসে আছে। কিন্তু যা হোক, এটা একটা ধ্রুবক, সময়ের সাথে পাল্টায় না। এই সমীকরণের সমাধানের জন্য কিন্তু খুব যে ক্যালকুলাস জানতে হবে তাও নয়। যারা ক্যালকুলাস জানো তাদের পক্ষে এর সমাধান করা খুবই সোজা, কিন্তু যদি নাও জানো একটা জিনিস ভেবে দেখো যে এই সমীকরণের ডান দিকটা হচ্ছে ইটা ক্যাপিটাল এক্স, এই যে জিনিসটা তার পরিবর্তনের হার, সামনে একটা মাইনাস সাইন আছে অবশ্যই। আর বাদিকটা কি? বাদিকটা কিন্তু আমাদের চেনা জিনিস, আমরা আগের পর্বে এটা নিয়ে অনেক কথা বলেছি। বাদিকটা হচ্ছে মোট ভরবেগের পরিবর্তনের হার, মানে ক্যাপিটাল এম ক্যাপিটাল এক্স ডট যেটা হলো নৌকো প্লাস জুলিয়েটের ভরবেগ, আর স্মল এম স্মল এক্স ডট রোমিওর ভর গুণ রোমিওর বেগ মানে রোমিওর ভরবেগ, এই জিনিসটার পরিবর্তনের হার। তা এই সমীকরণটা আমাকে বলে দিচ্ছে মোট ভরবেগের পরিবর্তনের হার হলো মাইনাস ইটা ক্যাপিটাল এক্স, এই জিনিসটার পরিবর্তনের হার। এখন দুটো জিনিসের পরিবর্তনের হার যদি সমান হয় তাহলে নিশ্চয়ই তাদের মোট পরিবর্তন সমান হবে। ক্যালকুলাসে এটাকেই বলে ইন্টিগ্রেট করা,
এই যে সমীকরণ তাকে ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে ভরবেগ এর যে মোট পরিবর্তন ক্যাপিটাল এম ক্যাপিটাল এক্স ডট প্লাস স্মল এম স্মল এক্স ডট, এই যে চিহ্নটা যে লেখা আছে এখানে, সেটা যারা ক্যালকুলাস জানো তারা সবাই জানো, এটা হলো এই বস্তুটাকে, মোট ভরবেগটাকে এফ মানে শেষে ফাইনালি বের করতে হবে, আই মানে ইনিশিয়ালি বের করতে হবে, এই দুটো একে অপর থেকে বিয়োগ করতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ভরবেগ কতটা পাল্টেছে সেটা। আর ডান দিকে কি আসবে? ডান দিকে আসবে স্রেফ মাইনাস ইটা টাইমস ক্যাপিটাল এক্স এর পরিবর্তন, মানে মাইনাস ইটা ক্যাপিটাল এক্স এফ মাইনাস এক্স আই। এইবার একটা জিনিস ভেবে দেখো, শুরু যখন হয়েছিল তখন নৌকোটা স্থির ছিল, রোমিও জুলিয়েট সবাই নিজের নিজের জায়গায় বসেছিল, মানে মোট ভরবেগ ছিল 0। শেষে কি হলো? শেষে রোমিও অন্য একটা দিকে এসে বসে পড়ল, নৌকোটা কিছুক্ষণ চলার পরে ওই সান্দ্র বলের জন্য আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। তাহলে একদম সব যখন চুপচাপ হয়ে যাবে তখন কিন্তু নৌকোটাও স্থির হয়ে যাবে, ফলে শেষেও ভরবেগ 0। তাহলে মোট ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? শুরুতেও 0, শেষেও 0, কাজেই মোট ভরবেগের পরিবর্তন হচ্ছে না। কিন্তু উল্টো দিকটা তাকিয়ে দেখো, এই ভরবেগের পরিবর্তনটা কিন্তু ওই মাইনাস ইটা কে নৌকোর স্থানাঙ্ক পরিবর্তন দিয়ে গুণ করলে পাওয়া যাবে। তাহলে দেখাই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ইটাটা 0 নয় ততক্ষণ পর্যন্ত কিন্তু শেষমেশ যেটা হবে সেটা হচ্ছে এক্স এফ মাইনাস এক্স আই 0 হতে বাধ্য, মানে এক্স এফ আর এক্স আই এই দুটো জিনিস কিন্তু সমান হতে বাধ্য। অবশ্যই ইটা যদি 0 হতো, মানে কোনো সান্দ্র বল যদি না থাকতো, তাহলে এই ফলটা খাটতো না। তাহলে আমরা যেটা এমনিতে কষে থাকি, ওই স্মল এম ক্যাপিটাল এল বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, সেই পরিবর্তনটুকুই হতো নৌকোর স্থানাঙ্কে। কিন্তু সত্যিকারের জলের কথা যদি আমরা ভাবি তাহলে সান্দ্র বল তো থাকবেই, এবং সান্দ্র বল থাকার ফলে যেটা হবে শেষমেশ কিন্তু দেখা যাবে সব চুপচাপ হয়ে যাওয়ার পরে নৌকোটার ভরকেন্দ্র আগে যেখানে ছিল শেষেও ঠিক সেখানেই থাকবে, এবং তার মানে হলো নৌকোটা কিন্তু আদৌ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে না। হ্যাঁ, মাঝখানে সরবে, রোমিও যখন উঠে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে তখন নৌকাটা সরবে বটে, কিন্তু শেষমেশ আবার সে এসে ঠিক যেখানে শুরু করেছিল সেইখানেই ফিরে আসবে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্যে অনেকের কাছেই কিন্তু এই উত্তরটা খুবই আশ্চর্যজনক ঠেকেছে, ঠেকারই কথা। এবং আরেকটু তলিয়ে ভাবলে ভেবে দেখো, ব্যাপারটা আরেকটু গোলমেলে। কিন্তু আমি যদি আগে থেকেই ইটাকে 0 বসিয়ে কাজটা শুরু করি তাহলে তো আমি জানি যে নৌকোটা একটা বিশেষ পরিমাণ দূরত্ব, ওই স্মল এম ক্যাপিটাল এল বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম পরিমাণ সরে যাবে। কিন্তু আমি যদি আগে একটা 0 নয় এমন ইটা দিয়ে শুরু করি, এবার আস্তে আস্তে ইটা কমিয়ে আনি, ইটা যতই কম হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ইটাটা একদম 0 হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তর হচ্ছে এক্স এফ ইকুয়াল টু এক্স আই হতে বাধ্য, মানে নৌকাটা সরবে না। তাহলে যারা লিমিট সম্বন্ধে একটু জানো তাদের কাছে কিন্তু ব্যাপারটা আরেকটু গোলমেলে মনে হতেই পারে। এখানে কিন্তু ওই ইটা গোয়িং টু 0 লিমিটটা আমি নৌকোটার সরণ কষার আগে বের করছি না নৌকোটার সরণ কষার পরে বের করছি, তার উপর উত্তরটা পাল্টে যাবে। আগে ইটা গোয়িং টু 0 লিমিট নিয়ে নৌকোর সরণ বের করলে পাবো স্মল এম এল বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, কিন্তু পরে বের করলে পাবো 0। কারণ যদি কোনো জিনিস সব ইটার জন্যই 0 হয় তাহলে ইটার 0-এর দিকে নিলেও সেই সরণ তো 0ই থাকবে। এই ধরনের লিমিট যেখানে কোনটা আগে করছো কোনটা পরে করছো তার উপর উত্তর পাল্টে যায়, এটা কিন্তু বেশ গন্ডগোলের জিনিস। কিন্তু আমাদের এই খুব সহজ চেনা সমস্যার মধ্যেও কিন্তু সেটা আছে। তোমরা যারা একটুখানি ক্যালকুলাস জানো তারা কিন্তু এই অঙ্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু আমি
নৌকোটা শুরুতে কোথায় ছিল আর শেষে কোথায় ছিল শুধু এইটুকুই বলেছি। মাঝখানে সেটা কিভাবে নড়েছে সেটা সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি। সত্যি কথা বলতে কি, অঙ্কটা সম্বন্ধে যেটুকু বলা হয়েছে তাতে এর থেকে বেশি কিছু কিন্তু বের করা সম্ভবও নয়। কিন্তু এর উপর যদি আমরা ধরে নিই যে রোমিও ঠিক কিভাবে নৌকোর একটা দিক থেকে উঠে এসে অন্য দিকটা আবার চুপচাপ বসে পড়ল, তাহলে আমরা কিন্তু অল্প ক্যালকুলাস লাগিয়ে নৌকোটা ঠিক কিভাবে শুরু থেকে নড়তে শুরু করেছে, তারপর আবার আস্তে আস্তে নিজের আগের জায়গায় ফিরে এসেছে সেটা বুঝতে পারবো। আর এই যে সান্দ্রতা গুণাঙ্কর সাথে সম্পর্কিত যে এটার বিভিন্ন মানের জন্য যদি আমরা এই অঙ্কটা করে ফেলি, তাহলে কিন্তু এই যে কমে আসতে আসতে যে হঠাৎ করে মজার জিনিস হচ্ছে, এটাতে আসলে কি হচ্ছে সেটা বুঝতে গেলে তোমাদেরকে এই অঙ্কটা কিন্তু ঠিকঠাক পুরোপুরি করতে হবে। এটাকে আমি আপাতত তোমাদের কাছে ধাঁধা হিসেবেই রাখলাম। ক্যালকুলাস না জানা থাকলে এটা এখন ঠিক করতে পারবে না, এটা ঠিকই। যারা ক্যালকুলাস জানো তারা কিন্তু এটা চেষ্টা করে দেখো। আমি নিশ্চিত যে তোমরা যারা এই ধাঁধাটা কষে উঠতে পারবে তারা কিন্তু ব্যাপারটা সম্বন্ধে আরো অনেক ভালো করে বুঝতে পারবে, আর সেই বোঝার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা আরেকটা বিষয় নিয়ে আসব। ভরবেগের কথা হয়েছে, এর পরের দিন আমরা কৌণিক ভরবেগের সম্বন্ধে আলোচনা করব। আজ এই অবধি রইল।